সুধীমণ্ডলী স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। এই অনুষ্ঠান একই সঙ্গে বৈশাখী টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও প্রচারিত হচ্ছে। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আজকের আলোচনার বিষয় বন্ধু চীনে প্রধানমন্ত্রীর সফর। কেমন হলো এই সফরের আগে যতটা আলোচনা হচ্ছিল, সফরের পরে আমরা কি অর্জন হলো, কি পেলাম, এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। আমরা যখন এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে আলোচনা করছি বা করব, ততক্ষণে চীন সফর শেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পথে রওনা হয়েছেন এবং এই অনুষ্ঠান চলাকালে আমরা আশা করি যে তিনি ঢাকায় পৌঁছে যাবেন। আমরা এই আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। আমি তাদের সঙ্গে প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে প্রথমে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ এবং রয়েছেন বাংলাদেশ চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যুগ্ম মহাসচিব ফাইজুল আলম। ফাইজুল আলম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করবার আগে একটু দেখতে চাই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান সংবাদ শিরোনাম। বাংলাদেশকে সুদমুক্ত ঋণ দেবে চীন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকের সিদ্ধান্ত। সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের রায়ে 1 মাসের স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান বিচারপতির। কোটা বিরোধী শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধে দেশের বিভিন্ন স্থানে মানুষের দুর্ভোগ। কাল বিকাল 3:30টায় আবার রাস্তায় নামবে। আন্দোলনকারী ছাত্রছাত্রীদেরকে ধৈর্য ধরতে বলেছেন ওবায়দুল কাদের। প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং পিএসসির আরেক কর্মকর্তার বিপুল সম্পত্তি পাওয়া গেছে। আলোচিত ড্রাইভার আবেদ আলীর আরও প্রতারণার খবর মিলছে। অনেক ধরনের খবর রয়েছে, তার মধ্যে শিক্ষার্থীদের কোটা আন্দোলনের রাজপথ অবরোধ এবং মানুষের ভোগান্তির খবরটি উল্লেখযোগ্য। তবে আমাদের আলোচনার বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর। এই আলোচনাটি শুরু করতে চাই যে মুন্সি ফয়েজ, আপনার কাছ থেকে শুরু করি। আগামী বছর চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50 বছর পূর্তি হবে। তার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর করলেন চীনে এবং এই সফর নিয়ে অনেক আলোচনায় হচ্ছিল যে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক এবং রাজনৈতিক বোঝাপড়ার দিকটি বেশি গুরুত্ব পাচ্ছিল, ভূ রাজনৈতিক বিষয়টাও ছিল। 50 বছর পূর্তির আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরের রাজনৈতিক তাৎপর্যটি আমরা আপনার কাছে শুনতে চাই, কি দেখেন? 50 বছর পূর্তির আগে এইটা অত গুরুত্ব দিয়ে চিন্তা করা হয়েছে কিনা আমি বুঝতে পারছি না। তখন অন্যান্য বিভিন্ন রকমের অনুষ্ঠানাদি হবে, এটাই আমার ধারণা। কিন্তু যেটা গুরুত্ব পেয়েছে এখানে সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী আবার নতুন করে আবার সরকার গঠন করেছেন নির্বাচনে জয়লাভ করে। সেই জন্যে আমাদের যে চীনের সাথে একটা গভীর সহযোগিতার সম্পর্ক রয়েছে, বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, সেইটাকে আবার নবায়ন করা এক ধরনের বলা যেতে পারে। হ্যাঁ, সেটাকে আমরা সেই ধারাবাহিকতাটা বজায় রেখে আরও এগিয়ে নিয়ে যাব, সেই সম্পর্কটাকে, এই অঙ্গীকারটা দুই পক্ষ থেকে ব্যক্ত করাটাই হলো এই সফরের মূল উদ্দেশ্য বলে আমি মনে করি। এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে, আসলে মাননীয় প্রধানমন্ত্রী তো লাস্ট গিয়েছিলেন হলো 2019 সালে, আমরা ভুল না হয়ে থাকি, কেমন, তারপরে আর অনেক দিন হয়ে গেল, 5 বছর। চীনের প্রেসিডেন্টও সফর করেছেন না, এর মধ্যে চীনের প্রেসিডেন্ট এসেছিলেন 2016-তে। হ্যাঁ, তো সেটা না, আরও অনেক কিন্তু বিভিন্ন পর্যায়ের কিন্তু সফর হয়েছে। এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে চীনে যাওয়ার ব্যাপারে মোটামুটি একটা দিন তারিখ ফাইনাল হয়ে গেছিল প্রায় বছর 2 আগে, কিন্তু শেষ পর্যন্ত আমাদেরই কিছু সমস্যার কারণে তখন মাননীয় প্রধানমন্ত্রী যেতে পারেন নাই। তার ফলে চীনের পক্ষ থেকে কিন্তু এই চেষ্টাটা ছিলই তাকে নিয়ে যাওয়া চীনে, কারণ তারা এই বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটাকে তারা অনেক গুরুত্ব দেয়, আর আমাদের জন্য তো গুরুত্ব আছেই, সেটা আমরা বলবো। তো সেখানে সেই জন্যে এই যে আমাদের নির্বাচনের আগের থেকেই মোটামুটি ঠিক ছিল যে জুলাই মাসে মাননীয় প্রধানমন্ত্রী যাবেন। জুন জুলাই বলা হচ্ছিল, কিন্তু পরে ঠিক করলো জুলাই মাসে, কারণ মাথার মধ্যে ওইটাও তো ছিল যে ভারতের নির্বাচন হবে, তখন ভারতেও যাবেন মাননীয় প্রধানমন্ত্রী। তো সেখানে এটা আগে পরের একটা ব্যাপার আছে। ভারতের সাথে আমাদের সম্পর্কটা যেভাবেই দেখি না কেন একটা বিশেষ সম্পর্ক,
ওই সম্পর্কটাকে অন্য কোনো দেশের সাথে আমাদের সম্পর্কের সাথে মেলানো সম্ভব না। কারণ ওই সম্পর্কের একটা মূল কথা হচ্ছে আমাদের নিরাপত্তা, আমাদের অস্তিত্ব, সব কিছুর সাথে ভারতের সাথে সুসম্পর্ক খুব জড়িত। কারণ আমরা চতুর্দিকে ভারত বেষ্টিত। চতুর্দিকে কেন বলছি, যে বঙ্গোপসাগরটাও কিন্তু ভারতের প্রভাবাধীন এলাকা, ইচ্ছা করলে তারা আমাদেরকে ওখানে নানান রকমের কষ্ট দিতে পারে। তো সেই কারণে আমি ওদের সাথে সম্পর্কটা অন্য কারোর সাথে আর মেলে না। আবার সেই একই কারণে যে আমরা ওর পেটের ভেতরে, সেজন্য ভারতের জন্য আমরা খুব বিশেষ গুরুত্বপূর্ণ। সুতরাং ভারতের অন্য কোনো দেশের সাথে তাদের সম্পর্ক আর আমাদের সম্পর্ক একরকম করে দেখা যায় না। তো যাই হোক, সেখানে রেখে চীনের সাথে সম্পর্ক কিন্তু তারপরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। মূলত কি, যেহেতু আমাদের নিরাপত্তার বিষয়ে ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকাতে দৈনিক ভিত্তিতে আমাদেরকে সেটা নিয়ে চিন্তা করতে হয় না, আমাদের একটা নিশ্চিন্ত আছে। তার জন্য আমরা পরবর্তী যে আমাদের প্রাধিকার, সব দেশেরই তো প্রথম প্রাধিকার থাকে হলো নিরাপত্তা এবং সার্বভৌমত্ব। সেইখানে যখন আমাদের চিন্তা কম, মোটামুটি একটা নিশ্চয়তার মধ্যে থাকি আমরা, সুতরাং আমাদের পরবর্তী প্রাধিকার হচ্ছে আর্থসামাজিক উন্নয়ন। সেখানে কিন্তু চীন যে পরিমাণ আমাদেরকে সহযোগিতা দিতে পারে, দিচ্ছে গত বেশ অনেক বছর ধরে, আস্তে আস্তে বেড়েছে, তো এখন কিন্তু সে 1 নম্বরে চলে আসছে। আমাদের 1 নম্বর বাণিজ্য সহযোগী সে। তারপরে বিনিয়োগ ইত্যাদি সব যদি ধরি, তাহলে সব মিলিয়ে তারা আমাদের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী, এই কী বলা যায়, আর্থসামাজিক উন্নয়নের সহযোগী। সুতরাং তার গুরুত্বটা আবার ওইখানে অনেক বেশি। আমি কথায় কথায় একটা কথা বলি, সেটা হচ্ছে যে 3টে দেশ আমাদের পররাষ্ট্রনীতির মধ্যে জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক কারণে নয়, আবার ওই আমি যে সিরিয়ালি বলবো সেই সিরিয়ালি নয়। ভারত, চীন এবং যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কেন গুরুত্বপূর্ণ? তারা আমাদের রপ্তানির গন্তব্য, সবচেয়ে বড় সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। কিন্তু তার চেয়েও তারা গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলাদেশ কিন্তু অত বড় দেশ না হয়েও, অত শক্তিশালী দেশ না হয়েও আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা সক্রিয় ভূমিকা সবসময় পালন করে। আমরা বলি যে বাংলাদেশ পাঞ্চেস অ্যাবাভ ইটস ওয়েট ইন দি ইন্টারন্যাশনাল অ্যারিনা। এটা সম্ভব হয়েছে কেন? আমরা কি বলে এটাকে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এগুলো নির্ধারণে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। আমরা WTO আলোচনায় আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছি। আমরা হিউম্যান রাইটস ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। তো এইসব সম্ভব হয়েছে। ইন্টারন্যাশনাল পিস কিপিংয়ে আমাদের বড় ভূমিকা রয়েছে। আমরা গ্লোবাল সাউথের মুখপাত্র হিসেবে সবাই আমাদেরকে এখন মেনে নিয়েছে। আরও মুখপাত্র আছে, আমরা একমাত্র নই, কিন্তু আমাদেরও একটা গুরুত্ব তারা স্বীকার করে নিয়েছে। তো এই সমস্ত কারণ, এইগুলো সব সম্ভব হচ্ছে কেন? মার্কিন যুক্তরাষ্ট্রের মতন একটি দেশ, যে পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ, তারা আমাদেরকে সহ্য করে। আমরা যা কিছু বলি তারা কিন্তু সব কিছু আমাদের সাথে একমত নয়, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সাথে আমাদের মতের মিল নেই এসব বিষয়ে, কিন্তু তারপরে আমাদেরকে সহ্য করে। সেই কারণে আমি মনে করি যে সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্র খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আছে, তারা আমাদেরকেও তাদের প্রয়োজন আছে। তো যাই হোক, এইগুলো সব বলে আমি মনে করি যে এই যে সফরটা হলো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং সেই গুরুত্ব অনুযায়ী মনে করি যে এই সফরটা খুব সফল হয়েছে। এবং আমরা যদি একটা একটা করে বিশ্লেষণ করতে যাই, তাহলে আমরা দেখব কেন সেটা এত গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই সে আলোচনা আসবে আরও একটু পরে। আমি যেহেতু এই সফরটার আমি প্রথমে একটু তাৎপর্য, রাজনৈতিক বিশ্লেষণ শুনতে চাচ্ছিলাম, কিন্তু সব মিলিয়ে গতকালকে যে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়েছে, সেখানে যতগুলো সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে তা সবগুলোতে আমাদের ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, এটা ফোকাসড, এটাই বেশি। তো আমাদের সাথে চীনের বাণিজ্য ঘাটতিও অনেক। আমরা একটু, যেহেতু একজন ব্যবসায়ী নেতা আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনি বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃত্ব দেন, এবং চীনের সঙ্গে এই সফরে যে সমস্ত ব্যবসা বাণিজ্যের সম্ভাবনাগুলোর কথা বলা হয়েছে এবং সহযোগিতা সমঝোতা স্মারকগুলো স্বাক্ষর হয়েছে, এর ভিত্তিতে বাংলাদেশ এবং চীনের মধ্যে আগামী দিনের বাণিজ্যিক সম্পর্কের সম্ভাবনাগুলো কি দেখেন আপনি? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি একটু ইনফরমেশন দিয়ে শুরু করতে চাচ্ছি। যেটা আপনি প্রথমে বললেন যে আমাদের 49th অ্যানিভার্সারি ডিপ্লোম্যাটিক টাইজের চলছে এবং সামনের বছর আমরা গোল্ডেন জুবলি সেলিব্রেট করতে যাচ্ছি ডিপ্লোম্যাটিক টাইজ উইথ চায়না। সো সেটা একটা বড় বিষয়, আমরা সবাই জানি। এবং চায়না আসলে বাংলাদেশের লার্জেস্ট ট্রেড পার্টনার হিসেবে লাস্ট 13 ইয়ার্স ধরে রয়েছে। 13 বছর ধরে চায়নাকে আমরা কনসিডার করছি ট্রেড পার্টনার হিসেবে লার্জেস্ট ট্রেড পার্টনার। আমরা যদি একটু কয়েকটা ইনফরমেশন একটু
মানে অ্যাট এ গ্লান্স দেখি ফিনান্সিয়াল ইয়ার 22-23-তে ইম্পোর্ট বাইলেটারাল ট্রেডের মধ্যে ইম্পোর্ট ছিল $22.90 বিলিয়ন, আর সেখানে এক্সপোর্ট আসলে আমরা কখনোই $1 বিলিয়ন এক্সিট করতে পারি নাই। সো আপনি যে কথাটা বললেন যে এক্সপোর্ট ইম্পোর্টের এই যে বিশাল একটা গ্যাপ, ডেফিনেটলি চায়না তো অনেক বড় ম্যানুফ্যাকচারিং কান্ট্রি, সো তাদের সাথে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট ইকুয়াল হবে বা কাছাকাছি হবে সেটা চিন্তা করার কোনো সুযোগ নেই, কিন্তু গ্যাপটা আসলে সিগনিফিকেন্টলি বিগ। সো এইবার মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরের একটা বড় এজেন্ডা ছিল, আসলে এজেন্ডা আমরা যতটুকু জানতে পেরেছি এই ট্রেড গ্যাপটাকে মিনিমাইজ করে নিয়ে আসা, আমাদের এক্সপোর্টের অপরচুনিটি বাড়ানো, আমাদের এক্সপোর্টের যে বাস্কেট সেই বাস্কেটটাকে একটু রিডিজাইন করা, সেটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ আসলে কী কী এক্সপোর্টেবল প্রোডাক্টস রয়েছে চায়নাতে সেটা একটু চিন্তা করার বিষয় রয়েছে। চায়না তো অনেক বড় নেশন, ম্যানুফ্যাকচারিংয়ে অনেক বড়, তো সেখানে আসলে বাংলাদেশের সব প্রোডাক্টকে ওখানে পেনিট্রেট করানোটা ইজি না। তো কোন কোন প্রোডাক্টগুলো পেনিট্রেট করতে পারে সেইগুলোকে একটু রিডিজাইন করা, সেই বাস্কেটটা নিয়ে একটু কাজ করা, তো সেটাই আসলে অবজেক্টিভ ছিল। এবং এবার যে ডেলিগেশন গিয়েছে আমাদের চেম্বার, বাংলাদেশ চেম্বার অফ কমার্স এবার এই প্রোগ্রামটার অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছেন, সো আমরাও আমাদের কিছু রেকমেন্ডেশন সেখানে দেওয়ার চেষ্টা করেছি। সো সব কিছু মিলে এই ট্রেড বাস্কেটটাকে রিডিজাইন করে আমাদের এক্সপোর্টটাকে আরেকটু এনরিচ করা, এটা একটা বড় উদ্দেশ্য। সেকেন্ড, আমি যদি বলি এফডিআই এর ক্ষেত্রে আমরা $525.86 মিলিয়ন এফডিআই হয়েছে লাস্ট ফিসক্যাল ইয়ারে, সেকেন্ড লার্জেস্ট এফডিআই সোর্স আমরা যদি বলি ওয়ার্ল্ডে চায়না। সো এফডিআই এর ক্ষেত্রেও চায়না এগিয়ে আছে, তো সেটাকেও আরও এনরিচ করা। আজকে আমি দেখলাম সালমান এফ রহমান সাহেব, আমাদের অনারেবল অ্যাডভাইজার টু অনারেবল প্রাইম মিনিস্টার, উনি বললেন যে এফডিআই এর ক্ষেত্রে চায়না অলরেডি কমিটমেন্ট করেছে যে এফডিআই আরও বাড়ানোর জন্য প্রাইভেট এবং গভর্নমেন্ট ইনিশিয়েটিভে, প্লাস যেই ডিরেক্ট ইনভেস্টমেন্টগুলো বাংলাদেশে রয়েছে সেটাকে আরেকটু স্কেল আপ করা, সেই বিষয়গুলো নিয়ে উনি আজকে ওনার একটা ব্রিফিং দেখলাম আমি দুপুরবেলা টেলিভিশনে। সো এই এফডিআইটা একটা বড় উদ্দেশ্য এবারের ট্রিপের। তো এটা আসলে খুবই ফ্রুটফুল একটা ট্রিপ আমার কাছে মনে হয়। যে আমি আরও দুই একটা ডেটা একটু শেয়ার করতে চাচ্ছি, এটা আমার মনে হয় অডিয়েন্সের জন্য খুব ইন্টারেস্টিং ডেটা। সেটা হচ্ছে যে আমাদের এই যে $21 মিলিয়ন যে ইম্পোর্ট রয়েছে, 21-22 বিলিয়ন ইউএস ডলার, তার 40% কামস আন্ডার বন্ডেড ওয়্যারহাউস, মানে যেটা ডিউটি ফ্রি, ট্যাক্স ফ্রি, বন্ডেড ওয়্যারহাউসের হিসাবে 40%। বাকি যে 60% আছে সেটা থেকে আমাদের 28% রেভিনিউ আর্নিং হচ্ছে আমাদের কাস্টমসের। সো সেইটার অংশটা কতটুকু বড় সেটা আমরা একটু আন্দাজ করতে পারি এই ফিগারটা থেকে। তো চায়নার সাথে আসলে আমাদের ট্রেড, এটা নিয়ে আসলে মানে আমাদের কোনো সুযোগই নাই এখানে এটাকে ইগনোর করার সুযোগ নাই। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু বলেছেন যে আমরা কি ধরনের, আপনি যেটা বলছিলেন যে আমাদের যে পণ্যগুলো আছে, আমরা যেগুলো উৎপাদন করি, তৈরি করি, সেগুলোই কিভাবে সেখানে চাহিদা তৈরি করা যায় এবং রপ্তানি বাড়ানো যায়। এর মধ্যে একটা কৃষি পণ্যর সমঝোতা স্বাক্ষর হয়েছে, এইটা এক্সপ্লোর করার আপনারা কিভাবে করতে পারেন আমাদের ব্যবসায়ীরা? এক্স্যাক্টলি, আসলে আমাদের লেবার ইন্টেন্স যেই ম্যানুফ্যাকচারিং রয়েছে আমাদের, সেইটারই আসলে সম্ভাবনা বেশি চায়নাতে। কারণ টেকনোলজি ইন্টেন্স ম্যানুফ্যাকচারিং আসলে বাংলাদেশ থেকে করে চায়নাতে এক্সপোর্ট করার কথা চিন্তা করা আমাদের জন্য হয়তো সেটা এখন আমাদের সেই সময়টা হয়তো আসে নাই। সো সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রীও চাচ্ছেন, আমাদের সরকার চাচ্ছে যে অ্যাগ্রো ফিশারিজ, আমরা জানি আমাদের সি ফিশ একটা সময় খুব বড় স্কেলে এক্সপোর্ট হয়েছে, আবার শুরু হয়েছে এখন এক্সপোর্ট। তারপরে আমাদের অ্যাগ্রো প্রোডাক্ট রয়েছে, লেদার রয়েছে, জুট মেড প্রোডাক্ট এবং র জুট দুইটারই এক্সপোর্টের আমাদের অপরচুনিটি রয়েছে চায়নাতে। আমাদের ইভেন ফার্নিচার, যেটা একটা ইন্টারেস্টিং আলোচনা কিছুদিন আগে হচ্ছিল, যে আমরা তো আসলে বাংলাদেশে এখন খুবই সুন্দর ফার্নিচার ম্যানুফ্যাকচার করা হচ্ছে, সেই ফার্নিচার আমরা টেকনোলজি চায়না থেকে এনে এখানে ম্যানুফ্যাকচার করে সেটা আবার এক্সপোর্ট করার একটা সুযোগ রয়েছে চায়না মার্কেটে। সো দিস ইজ অ্যানাদার নিউ প্রোডাক্ট বাস্কেট। লো কস্ট গার্মেন্টস, লাইক ব্র্যান্ড না, লো কস্ট গার্মেন্টসের ক্ষেত্রে আমাদের একটা বড় অপরচুনিটি রয়েছে বাংলাদেশ থেকে আবার এক্সপোর্ট করার। সো প্রোডাক্ট বাস্কেটটাকে আসলে পুরোপুরি রিডিজাইন করলে আমাদের এই এক্সপোর্টের সম্ভাবনাটা একটু বাড়ানো সম্ভব হবে, এবং সেটা নিয়েই আসলে কাজ হচ্ছে, সেটা নিয়েই গভর্নমেন্ট কাজ করছেন, বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছেন, এবং সেইখানে আমরা বাংলাদেশ চেম্বার অফ কমার্স, চাইনিজ এমবাসি সবাই তাদের ইনপুট দিয়ে চেষ্টা করা হচ্ছে যে প্রোডাক্ট বাস্কেটটাকে কীভাবে আরেকটু রিডিজাইন করা যায়, যাতে আমাদের প্রোডাক্টের একটা
এফটিএ তো আমাদের হয়েছে, আপনি জানেন 98% প্রোডাক্ট, মোর দেন 98% প্রোডাক্ট এখন ফাইনালাইজড হয় না, হ্যাঁ, এর মানে ফিজিবিলিটি ড্রাফটটা হয়েছে। কমপ্লিট হয়েছে। জি, সো ওই 98% প্রোডাক্ট, 98%-এর বেশি প্রোডাক্ট আমরা ডিউটি ফ্রি 99% এক্সপোর্ট করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট বাস্কেটটা আসলে রিডিজাইন করাটা খুবই জরুরি চায়নার জন্য। জি, ধন্যবাদ। আমরা আপনারা এই সফরের আগে যে বলছিলেন যে আপনাদের কিছু স্টাডি ছিল, রিকমেন্ডেশন ছিল, সেগুলো সম্পর্কে হয়তো আরও একটু সুযোগ পেলে আপনার কাছে আসবো, শুনবো। মুন্সি ফয়েজ, আপনার কাছে আবার একটু আসতে চাই। বঙ্গবন্ধুর দেখা নয়া চীন আর আওয়ামী লীগ সরকারের বর্তমান তারা বলছে যে উন্নয়নের বন্ধু। এই উন্নয়নের বন্ধু চীন সফরে প্রধানমন্ত্রী আমাদের দেশে আপনি বলেছেন যে একটা হলো যে 3 দেশের মধ্যে একটা ব্যালেন্স ডিপ্লোমেসি, না সেটা আমি বলি নাই, তবে তুলনা করেছি, একটা তুলনা করেছেন। এই উন্নয়নের বন্ধু দেশ চীনে আমরা যেটা একটা টাইটেলও করেছি, চীন বন্ধুর দেশের প্রধানমন্ত্রী। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন যে উন্নয়নের বন্ধু চীন। এই উন্নয়নের বন্ধু চীন আমাদের আগামী দিনের যে গোল, এই সরকারের যে ভিশন 2041 সেইটি অর্জনে চীন কি ধরনের সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে পারে? একেবারে ছোট দাগে যদি আমরা করে বলতে চাই, একদম লাস্টের কথাটা যেটা আপনি বললেন যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে চীনের সহায়তা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের সরকারি যে বিভিন্ন অফিস টফিস এগুলোর মধ্যে যে ডিজিটাল যোগাযোগ তৈরি হয়েছে, এখন অনেক কিছুই কম্পিউটারে পাওয়া যায়, অনেক ডেটা, তো সেইগুলো কিন্তু চীনের সহায়তায় বেশিরভাগ হয়েছে, সেটা খেয়াল করার ব্যাপার আছে। কারণ আমাদের একটা মানে প্রশাসন ব্যবস্থাকে ডিজিটালাইজ করা যে সেটাতে তাদের ভূমিকা। আর এমনি জেনারেলি যেটা আমরা বলছি যে উন্নয়নের বন্ধু, হ্যাঁ, উন্নয়ন জিনিসটা কিন্তু শুধুমাত্র আর্থসামাজিক উন্নয়ন নয়, এটা গুরুত্ব পায়। আমি যখন প্রথমে এক্সপ্লেনেশনটা দিলাম যে 3 দেশের করলাম, সেখানে আমি দেখালাম যে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে চীনের ভূমিকা অনেক বড়। তার মানে এই না যে অন্য উন্নয়নে তাদের কোনো ভূমিকা নয়, একেবারে সেটা সঠিক নয়। উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে তারা আছে। আর যখন উন্নয়ন বলি শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন না, রাজনৈতিক উন্নয়নেও একসাথে কাজ করতে করতে সেটাতেও একটা উন্নয়ন আসে। যে আমরা যদি একসাথে একই জিনিস নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করি, যেমন এই যে বলা হচ্ছে যে শান্তির জন্য কাজ করা, তারপরে তো সেখানে আমরা একসাথে কাজ করি, অন্যান্য অনেক বিষয় নিয়ে আমরা একসাথে কাজ করি, এসডিজি ইত্যাদি নিয়ে আমরা একসাথে কাজ করি, অনেক ক্ষেত্রে সেইগুলো কিন্তু সেগুলো তো রাজনৈতিক, কিন্তু সেগুলোর অর্থনৈতিক আছে, ইম্প্যাক্ট আছে। আবার সেরকম অর্থনৈতিক যে উন্নয়নগুলো আমরা উন্নয়ন সহযোগিতা আমাদের হচ্ছে, সেই যে উন্নয়নটা যদি আমরা সফলভাবে করতে পারি সেটারও একটা বিশাল রাজনৈতিক ইম্প্যাক্ট আছে। সুতরাং ওইভাবে কেউ যদি বলে যে না এরা খালি আমাদের রাজনৈতিক বন্ধু, ওরা অর্থনৈতিক বন্ধু, এটা ঠিক না। উন্নয়নের বন্ধু আর রাজনীতির বন্ধু এটা ঠিক না। আমি মনে করি সবাইরই সব ক্ষেত্রে আছে, কিন্তু কারো কারো কোনো কোনো ক্ষেত্রে বিশেষ ভূমিকা আছে। যেমন চীনের আমাদের আর্থসামাজিক উন্নয়ন, তারপরে টেকনোলজি উন্নয়নের কথাও যদি বলি আমরা, কি বলে শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে আমাদের যে সহযোগিতা সেটার কথা আপনার এখানে এমওইউতে আছে, নবায়ন করা হচ্ছে। তো সেখানে আমাদের প্রতি বছর চীনে 1000-এরও বেশি ছাত্র পড়তে যায়। এর মধ্যে বেশিরভাগই যায় নিজেরা পয়সা খরচ করে যায়, স্কলারশিপে যায় হয়তো ধরেন 100-2, বাকি সব যায় নিজেদের খরচে। কেন যায়? তার মানে ওখানে থেকে তারা তো কিছু পায় বলেই তো যায়, এমনি তো যায় না খরচ করে। আচ্ছা, তারপরে যে ওখান থেকে যে আমরা যেমন আমাদের এগ্রিকালচারের উন্নতি নিয়ে, ফিশারিজ ইত্যাদির উন্নতি নিয়ে আমরা খুব গর্বিত বোধ করি, কারণ আমাদের সত্যি সত্যি ওইসবের আমরা ভালো করছি। সেখানেও কিন্তু চীনের বিরাট ভূমিকা রয়েছে। যে আমরা হাইব্রিড রাইস করার ব্যাপারে বলি, বা হাইব্রিড ভেজিটেবলস করছি আমরা, তারপরে আমরা বিভিন্ন রকমের কি বলে ইয়েতে কি পোলট্রি এবং ফিশারিজে আমরা ভালো করছি, এখানেও কিন্তু প্রচুর চীনের অবদান রয়েছে। সুতরাং ওইভাবে দেখতে হবে। আমরা ছোট ছোট দাগে দেখি, হয়তো একটার উপরে ফোকাস করলাম, সেটাতে কিছু দেখতে পাচ্ছি না বলে আমরা মনে করি যে কিছু না, সারা জায়গাটা ব্যাপী। সেই জন্যই তো ওরা বলছে যে এই যে একটা বলা হচ্ছে কৌশলগত উন্নয়ন সহযোগিতা, না কি বলছে তারা, কৌশলগত সহযোগিতার, না কৌশলগত
সম্পর্কটাকে কৌশলগত একটা শব্দ ব্যবহার করেছে, অংশীদারিত্ব, হ্যাঁ, সহযোগিতার অংশীদারিত্ব নাকি কোঅপারেশন। তো সেইটাকে আবার এবারে বলা হচ্ছে আরো নিবিড়তর কৌশলগত অংশীদারি, নিবিড়তর কৌশলগত অংশীদারিত্ব বলা হচ্ছে, বা কেউ বলছে যে আরো সর্বব্যাপী, আরো ব্যাপ্ত, হ্যাঁ, সর্বব্যাপী কৌশলগত উন্নয়নের কথা বলা হচ্ছে। সেইগুলো হচ্ছে যে রাজনৈতিক ইয়েতে আমাদের সম্পর্কটাকে নতুন নতুন মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা। কিন্তু আমাদের ইতিমধ্যেই সব কিছু, এমন কিছু ক্ষেত্র নাই যেখানে বাংলাদেশ চীনের সম্পর্ক সহযোগিতা নাই। সুতরাং সেই কারণেই এটাকে কৌশলগত বলা হয়। আরেকটি কারণ কৌশলগত বলা হয় কি জন্যে, সেটা হচ্ছে যে এটা সুদূর প্রসারী, অনেক দিন পর্যন্ত, মানে এটার কোনো যে অল্প 3 মাস 4 মাস বা 5 বছরের মধ্যে শেষ হয়ে যাবে এরকম সম্পর্ক না। তো এই যে সহযোগিতাগুলো আছে এগুলো অনেক দিন ব্যাপী, অনেক দিন পর্যন্ত চলবে, এইরকমের সহযোগিতা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। তো সুতরাং সেটাও একটা কৌশলগত বলার একটা কারণ। কৌশলগত বললেই অনেকে ঝট করে মনে করে যে এটা কি সামরিক কোনো, একদম না। চীনের সাথে বাংলাদেশের কোনো সামরিক জোটের কোনো চিন্তাভাবনা নাই, কিন্তু সামরিক সহযোগিতা আছে। সেটা যেমন তাদের কাছ থেকে আমরা বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র, সাজ সরঞ্জাম ইত্যাদি কিনি, আবার তাদের সাথে আমাদের বিভিন্ন রকমের ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। আমাদের লোকজন সেখানে যেহেতু তাদের ইকুইপমেন্টস ব্যবহার করি, তাদের ওখানে ট্রেনিংয়ে যায়। কিন্তু এখন একসময় ছিল যে চীনের উপরে নির্ভরশীলতা আরও বেশি ছিল এই ক্ষেত্রে। এখন কিন্তু আমরা আরেকটু ডাইভার্সিফাই করেছি। ভারত, ইউএসএ, তারপরে ইটালি, জাপান, এদের সবার সাথেই আমাদের এইসব ব্যাপারে সহযোগিতা তৈরি হচ্ছে, আগে যেগুলো ছিল না। তো সুতরাং লোকে যদি মনে করে যে কৌশলগত বলতে স্ট্র্যাটেজিক তো ইংরেজিতে, তো ঝট করে অন্যদিকে ওই দিকে নিয়ে যেতে চায়, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে, সুতরাং এখন আমাদের 3টি দেশের সাথে কৌশলগত সহযোগিতার সম্পর্ক আছে। কারা? একটি হলো চীন, একটি হলো ভারত, আর একটি হলো জাপান। আরও অনেক দেশের সাথে এই কথা উঠছে, যেমন ফ্রান্স, যখন ফ্রান্সের প্রেসিডেন্ট আসছিল তখন ওখানেও একটা কথা উঠেছিল, যদিও সেইভাবে কোনো ইয়ে স্বাক্ষরিত হয় নাই। সুতরাং এইটা হলো যে রাজনৈতিক মাত্রা যে আমরা খুঁজতেছি এখানে খোঁজা যায়, আর যে একটা উচ্চতর ইয়েতে নিয়ে যাওয়া। আরেকটি কথা আসছে, কিন্তু সেটাতে বাংলাদেশ কিছুটা আস্তে যাওয়ার নীতি অনুসরণ করেছে। সেই কারণেও হয়তো আমরা এবারে যে এই কাগজপত্র যেগুলো বেরিয়েছে সেখানে অনেক বেশি উচ্চস্বরের উচ্চারণ কম আছে। তো সেখানে যেমন চীন চেয়েছিল বাংলাদেশ তাদের জিডিআইতে যুক্ত হোক। জিডিআই মানে কি? গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ। এটা শি জিনপিংয়ের একটা নতুন আইডিয়া। আগে যেমন বিআরআই তিনি করেছেন, এখন বিআরআই ছিল একটা আঞ্চলিক সহযোগিতার ধারণা। সেখান থেকে বেরিয়ে যে ওইটার থেকে আরও বিস্তৃত করে সারা পৃথিবীর সবাইকে নিয়ে একসাথে উন্নয়নের যে ধারণা তিনি দেওয়ার চেষ্টা করছেন সেটাতে। তো সেটাতে বাংলাদেশ, এটাতে যাওয়াতে আমি কোনো সমস্যা দেখি না, কারণ ওখানে তো কাউকে বাদ দেওয়ার ব্যাপার নেই, কারো বিরুদ্ধেও না। সুতরাং সেটা করা যায়। বাংলাদেশ সেটা থেকে একেবারে পরিষ্কারভাবে বলে নাই যে আমরা ওটাতে যুক্ত হচ্ছি। আমরা একটা বিরতির সময় হয়েছে, বিরতিটা নিয়ে আবার এই আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিরো আওয়ার। আমরা আলোচনা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে। এই আলোচনায় আমাদের সঙ্গে থাকুন। ফিরছি ছোট্ট একটা বিরতির পর। বিরতির পর আরও একবার স্বাগত স্পেনে মির্জাপুর জিরো আওয়ারে। আমরা আলোচনা করছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে। চীন বন্ধুর দেশে প্রধানমন্ত্রীর সফর, এই শিরোনাম। এই সফরের অনেক কিছুই এখনও বিস্তারিতভাবে জানা যায়নি। যে সমঝোতাগুলো হয়েছে সেগুলোর শুধু নাম প্রকাশ করা হয়েছে, কিন্তু এই সমঝোতা স্মারক স্বাক্ষরের বাইরেও আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকের পরে সাংবাদিকদের কিছু তথ্য জানিয়েছেন, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি ফাইজুল আলম আপনার কাছে এই বিষয়টি নিয়েও জানতে চাই যে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সেখানে বাংলাদেশকে 1 বিলিয়ন আরএমবি বা চীনা মুদ্রা সহায়তা দেওয়ার একটা ঘোষণা দেওয়া হয়েছে। এটি আমাদের অর্থনীতি এবং এই যে অগ্রগতি উন্নতিতে চীনা সহায়তা, সেটা কী ধরনের ভূমিকা রাখবে? এর সঙ্গে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে যে 4 ধরনের আর্থিক সহায়তার একটা প্যাকেজ বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে একটা হলো গ্র্যান্ট, এককালীন হয়তো মঞ্জুরি, একটি ইন্টারেস্ট ফ্রি সুদমুক্ত ঋণ, আর একটা স্বল্প সুদের ঋণ, আর একটা হলো যে বাণিজ্যিক ঋণ যেটা দেওয়া হয়। এই আর্থিক সহায়তা এবং চীনের ঋণ নিয়ে কিন্তু জনমনে অনেক ধরনের আলাপ আলোচনা রয়েছে যে চীনের ঋণের ফাঁদে পড়ে অনেক দেশ দেউলিয়া হয়েছে।
এটাকে আপনি বাণিজ্যিক দৃষ্টিতে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা খুবই আসলে ইম্পর্টেন্ট ইনফরমেশন। মানে চীনের প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে 1 বিলিয়ন আরএমবি তারা আমাদেরকে সাহায্য দিচ্ছেন, এবং শি জিনপিং যেটা এই করেছেন যে গ্র্যান্ট হিসেবে 3-4টা ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে। আমরা যদিও পুরো পেপারটা এখনও পাইনি। গ্র্যান্ট হিসেবে দেওয়া হচ্ছে, স্বল্প সুদে সুদমুক্ত ঋণ দেওয়া হচ্ছে। তো এইটার তো আসলে ইম্প্যাক্ট আমাদের বিভিন্ন সেক্টরে, বাংলাদেশের ডেভেলপমেন্টের বিভিন্ন সেক্টরে পড়বে। আমি যদি আপনার সাথে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি, আমাদের মানে যে প্রজেক্টগুলো রয়েছে, 7টা রেলওয়ে প্রজেক্ট, 12টা হাইওয়ে, 21টা ব্রিজ, 31টা পাওয়ার প্ল্যান্ট খুব সিগনিফিক্যান্টলি চায়নার ডেভেলপমেন্টে চায়নার ইনিশিয়েটিভে বাংলাদেশে হয়েছে। তো শুধু কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার সেক্টরেই চায়নার যেই রোল রয়েছে বাংলাদেশের, সেটা রিমার্কেবল। মানে সেটার সাথে আসলে কোনো কিছুকে কম্পেয়ার করা যায় না। চায়নার লার্জ স্কেল ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস আমরা জানি সবাই, পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল থেকে শুরু করে অনেকগুলা পায়রা সমুদ্র বন্দর। তো এই যে গ্র্যান্ট, এই লোন, এগুলা তো ডেফিনেটলি আমাদের ইনফ্রাস্ট্রাকচারে তো একটা রোল প্লে করবেই। তার সাথে আমাদের যে ম্যানুফ্যাকচারিং যেই অপরচুনিটিসগুলো রয়েছে, যেই সেক্টরগুলো থেকে আমরা এই যে এফটিএর মাধ্যমে এক্সপোর্টের কথা বলছি, বিভিন্ন দিকে আমরা আসলে নজর দিচ্ছি, তো সেই সেক্টরগুলোর ডেভেলপমেন্টে, টেকনোলজি ট্রান্সফারে একটা বড় ভূমিকা রাখবে এই অর্থ, আমার কাছে সেটাই মনে হয় আর কি। এবং সেইভাবেই এবার যে এমওইউগুলো আমরা দেখলাম, এবার আমরা একটা জিনিস দেখলাম যে 16টা এমওইউ $490 মিলিয়ন অ্যাচিভ করেছে 16টা এমওইউ থেকে। সো এরকম অনেকগুলো এমওইউ হয়েছে, এই 16টার বাইরেও আরও এমওইউ হয়েছে। বিভিন্ন সেক্টরে আমরা দেখেছি এমওইউ, নগদ, হুয়াওই, আইটি থেকে শুরু করে অ্যাগ্রো, ইভি, ইলেকট্রনিক ভেহিকেল, অনেক সেক্টরে আমরা দেখেছি, মিডিয়াতেও আমরা দেখেছি এমওইগুলো হয়েছে। সো এই এমওইগুলোর সাথে এইটা এবং এই গ্র্যান্ট, এগুলো আসলে একটা একটার সাথে কোরিলেটেড, কোনোটাকে আসলে এক্সপ্লিসিট করা যাবে না। এবং সেগুলো এই লোন, এটার একটা ইম্প্যাক্ট এই এমওইগুলোর সাথেও থাকবে, এই সেক্টর ডেভেলপমেন্টেও থাকবে আমার বিশ্বাস। জি, ধন্যবাদ। মুন্সি ফয়েজ, একই বিষয়ে আপনার কাছেও একটু আসতে চাই যে যেই ধরনের আর্থিক সহায়তা কথা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বিস্তারিত হয়তো আরও জানা যাবে পরে, প্রধানমন্ত্রী ফিরলে হয়তো তিনিও সংবাদ সম্মেলন করবেন। কিন্তু যেটি সাধারণভাবে আমি যেটি বলছিলাম যে চীনের সঙ্গে বন্ধুত্ব নিয়ে একটি রাজনৈতিক এবং কৌশলগত সেই আলোচনা তো আছেই, কিন্তু অর্থনৈতিক সহযোগিতা, ঋণ, এগুলো নেওয়ার ব্যাপারেও আমাদের নানান রকমের আলোচনা সমালোচনা রয়েছে। এই যে নতুন করে যে প্যাকেজ 1 বিলিয়ন আরএমবি দেবে সহায়তা, এছাড়া দীর্ঘমেয়াদে 4 ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট। এই সহায়তাগুলো আমাদেরকে কি কোনো ফাঁদে ফেলবে, ঋণের ফাঁদে? একদম না। মানুষের যেটা আশঙ্কা, এখানে এই জিনিসটা, এই যে ঋণের ফাঁদের কথাটা যেহেতু তুললেন, ওটা দিয়ে শুরু করি। এটা একটা চীনের বিরুদ্ধে একটা অত্যন্ত ইল মোটিভেটেড একটা প্রোপাগান্ডা। কারণ ঋণের ফাঁদে কেন পড়বে কোনো দেশ, মানে চীন কেন তাকে ঋণের ফাঁদে ফেলবে, তাতে তো ওরও সমস্যা। হ্যাঁ, আর যে যাদের কথা বলা হচ্ছে ঋণের ফাঁদে পড়েছে, যেমন ধরেন শ্রীলঙ্কার কথা, সেখানে তার নিজের হোমওয়ার্ক কি তারা ঠিক মতন করেছিল কিনা সেইটা একটা প্রশ্ন। আমি যদি আমার হোমওয়ার্ক ঠিক মতন করি, আমি যদি প্রজেক্ট সিলেকশন ঠিক মতন করি, আমি যদি এমন প্রজেক্ট সিলেক্ট করি যেটা থেকে রিটার্ন পেতে আমার সহজ হবে, অ্যাকচুয়ালি মানুষের প্রয়োজনে লাগছে, সেটা আমি একেবারে কাঁচা টাকা যদি আমাকে রিটার্ন না দেয়, অন্তত লোকের এত উপকার করবে যে তাতে তার ফলে জিডিপিতে বিরাট ভূমিকা রাখতে পারে। যেমন আমাদের পদ্মা ব্রিজ, সেটা থেকে টোল উঠছে, কিন্তু তার চেয়ে অনেক বেশি যে যোগাযোগের সুবিধার ফলে মানুষের যে প্রতিদিনের তাদের অর্থনৈতিক উন্নয়নে, সেটা কেউ বলছে যে 2% জিডিপিতে ইয়ে করবে, যোগ করবে। তো এইগুলো তো ইয়ে করতে হবে, তাই না? খেয়াল করে তো আমাকে বুদ্ধি করে সিলেক্ট করতে হবে প্রজেক্ট, 1 নম্বর। তারপরে আমি যখন ঋণ নিব, সেই ঋণটা আমি পে করতে পারবো এরকম শর্তে তো নিতে হবে। এখন এই আমি যতদূর জানি আর কি, এই যে হাম্বানটোটা পোর্টের জন্য যে শ্রীলঙ্কানরা লোন নিয়েছিল, তারা নিয়েছিল 8% ইয়েতে কমার্শিয়াল লোন। সেটা আমরা অ্যাফোর্ড করতে পারি না, আমরা নেইও নাই চাইনার কাছ থেকে। আমাদের কোনো প্রাইভেট সেক্টরের কোনো যারা ইয়ে করে, তারা হয়তো কেউ নিতেও পারে, কিন্তু সেটা তাদের দায়, সেটা সরকারের দায় নয়। তারপরেও আমরা মনে করবো যে তারা যাতে সতর্ক হয়। তো সুতরাং এই আমরা নিজেরা সতর্ক না হয়ে আরেকজনের গায়ে আঙুল তোলা, এটা ঠিক না, এটা একেবারেই ইয়ে আর কি। আর তাছাড়া এই যে যেটার কথা বলা হচ্ছে, যে জন্য ইয়ে করা হচ্ছে, সেখানে সেই প্রজেক্টটা জন্য যে ঋণ, সেটার পরিমাণ কিন্তু হিউজ না।
তাদের যে বৈদেশিক মুদ্রার বৈদেশিক ঋণ যেটা আছে তার একটা অল্প অংশ হলো চীনাদের কাছে, তার চেয়ে অনেক বেশি অংশ অন্যদের কাছে আছে, ভারত, তারপরে IMF এদের কাছে আছে। সুতরাং ঋণের ফাঁদ চীনকে দিয়ে বলাটা এটা খুব অন্যায়। আর দ্বিতীয়ত হলো যে এটা যাতে পরিশোধ করতে ওদের সরকারের কষ্ট না হয়, তাদের যে নিয়মিত যে অর্থ যে সাপ্লাই সেটার থেকে তাদের যাতে না টানতে হয়, সেজন্য এটা একটা উপায় বের করেছে দুই পক্ষ মিলে। সেটা কি, যে তারা একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি খুলেছে, যেটা শ্রীলঙ্কান একটি কোম্পানি এবং চীনা একটা কোম্পানি মিলে একটা করেছে, এবং তাদেরকে ম্যানেজমেন্টের ভার দিয়ে দেওয়া হয়েছে। তারা ওই ম্যানেজমেন্টের মাধ্যমে, পোর্টের ম্যানেজমেন্টের মাধ্যমে তাদের টাকা উঠায় নেবে, সরকারের কাছ থেকে আলাদা করে তারা টাকা নেবে না। এই যে এগুলো করে যে চীন, এই যে তারপরে আমাদেরকে তারা বিনা সুদে লোন দিতে যাচ্ছে, গ্র্যান্ট দিতে যাচ্ছে, গ্র্যান্ট তো এগুলো কিন্তু আগে দেয় না, এটা কিন্তু নয়। এই যে আমরা জানি ইতিমধ্যে 9টি মৈত্রী সেতু করেছে তারা, আরো দুটো একটি সেতু এবং 9 নম্বরটা কেবল নতুন শুরু হবে, 8টা হয়ে গেছে, তো 6 নম্বরটা রিনোভেশন হবে আমি দেখছিলাম। তো কিন্তু এইগুলো সবই কিন্তু তাদের নিজেদের পয়সায়, তারা আমাদের কাছ থেকে আমাদেরকে ঋণও দিচ্ছে না, তারা গ্র্যান্ট হিসেবে এগুলো দিচ্ছে। এছাড়াও আমি বলি, এই যে আমরা বলছিলাম যে তাদের কাছ থেকে আমরা সামরিক সরঞ্জামাদি কিনি, সেগুলোর জন্য প্রায়ই তারা ঋণ দেয়, কিন্তু সেই ঋণগুলো কিছুটা শোধ হওয়ার পরে তারা মাফ করে দিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। তো এইগুলো তো আমরা বড় গলায় বলি না, কিন্তু এগুলো জানতে হবে। এই যে ফাঁদে ফেলার এটা একটা একদম এটা সত্যি কথা নয়, তারা ফাঁদে ফেলতে চায় না, কারণ ফাঁদে ফেললে তাদের লাভ কি? সুতরাং তারা ফাঁদে ফেলতে চায় না, তারা চায় যে আমরা দুই পক্ষই একসাথে উন্নতি করি, কিন্তু ভুল হয়, ভুল ভ্রান্তি থাকে, সেই ভুলটার জন্য দায় আমার বেশি নিতে হবে যদি আমার দেশে হয়, কারণ আমার হোমওয়ার্ক যদি আমি ঠিক মতন করি তাহলে এটা হবে না। অনেক ধন্যবাদ মুন্সি ফয়েজ আহমদ, খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা ছিলেন। একটু থামিয়ে দিলাম, আরেকটা বিরতি নেব, বিরতির পর আরও কিছু আলোচনা আছে, সেই আলোচনা আপনাদের দুজনের কাছে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন 0 আওয়ার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মুন্সি ফয়েজ, আপনার কাছেই আবার আসছি যে আমাদের অর্থনৈতিক সহযোগিতা, চীনের ঋণ এবং চীন যে আমাদের দেশে অবকাঠামো উন্নয়নে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, সেগুলো আমরা আলোচনা করেছি। কিন্তু যেটি আরেকটি সমস্যা আমরা ফেস করে আসছি দীর্ঘদিন থেকে, বিশেষ করে 2017 সালে যখন মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আসলে, এখন 13 লক্ষ রোহিঙ্গার ভারে বাংলাদেশ নানামুখী সমস্যার মুখে, একজনকেও ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না। মিয়ানমারের সঙ্গে চীনের সম্পর্ক অত্যন্ত নিবিড়, চমৎকার, এবং চীন এক্ষেত্রে আমরা আশা করেছিলাম, বাংলাদেশ আশা করেছিল যে একটা ভূমিকা রাখবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে। আমরা প্রধানমন্ত্রীর এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পরে যে খবর পেলাম, সেখানে শি জিনপিং নিজেই এই বিষয়টি তুলেছেন এবং রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে মিয়ানমার সরকার এবং প্রয়োজনে আরাকান আর্মির সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন। আমরা কি এই মিয়ানমার ফেরত পাঠাতে, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কোনো আশার আলো দেখতে পারবো এই সফর থেকে? এইটা যে কথাগুলো বললেন, এগুলো সবই খুব আশাব্যঞ্জক কথা। এটা খালি শি জিনপিংয়ের সঙ্গে না, তার আগে যখন CPPCCর চেয়ারম্যানের সাথে কথা বলছেন, সেখানেও এটা নিয়ে আলাপ আলোচনা, সেখানেও তারা বলেছিলেন যে তারা যে সহযোগিতা করছে সেই সহযোগিতা তারা এগিয়ে নিয়ে যেতে চায়। তবে এর আগে আপনার খেয়াল আছে নিশ্চয়ই যে চীনের রাষ্ট্রদূত ঢাকায় বসে বলেছিলেন যে আমরা তো চেষ্টা করব, কিন্তু এখন ওখানকার যে পরিস্থিতি তাতে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে যে চেষ্টা, কারণ ওখানে তো গৃহযুদ্ধ চলছে বড় আকারে। হ্যাঁ, এবং আপনি যে বললেন চীনের সাথে খুব ভালো সম্পর্ক, এই মুহূর্তে চীনের সাথে মিয়ানমার সরকারের সম্পর্ক ঠিক অতটা মধুর নয় যতটা আগে ছিল, কারণ আগে তো গৃহযুদ্ধ ছিল না, কারণ গৃহযুদ্ধের পরিবেশটা ছিল, বিভিন্ন সংঘাতময় অবস্থা ছিল, কিন্তু অ্যাকচুয়াল সংঘাতটা ছিল না। তো এখন কি হচ্ছে, সবসময় চীন ওদের যে সংঘাতের যে ইয়েটা, সেখানে সব পক্ষকেই সাহায্য দিয়ে থাকে, আর্মিকেও দিয়ে থাকে, আবার যে বিভিন্ন নৃগোষ্ঠীগুলো আছে যারা বিদ্রোহ করছে তাদেরকেও দিয়ে থাকে। সুতরাং তারা সেই জন্য, যেমন এর মধ্যে শান স্টেটে তারা একটা করতে সমর্থ হয়েছে, একটা সিজফায়ার। তো তারা এটা বারবার বলছে, আমাদেরকে বিভিন্ন সময় বলেছে, এবং আবারও এখানে কথার থেকে সেটা বোঝা যাচ্ছে যে আরাকান আর্মির সাথে কথা, অবশ্যই আরাকান আর্মির সাথে তারা কথা বলবে বা বলছে অলরেডি, যে ওখানে যুদ্ধবিরতি যদি করা যায় তা
সেই চেষ্টা করছে। যুদ্ধবিরতি করতে পারলে তখন এই মানে প্রত্যাবাসন বিষয়টি এগিয়ে যেতে পারে। তো সেটা আমি মনে করি যে এটা একটা জিনিস মনে করতে আমরা খুব হঠাৎ করে নিরাশ হয়ে উঠি যে চীন চেষ্টা করলো পারলো না, কিন্তু অন্য কেউ তো চেষ্টাই করছে না। আর কেউ কি চেষ্টা করছে? কতটুকু করছে? অনেকেই অনেক রকমের সাহায্য বাংলাদেশকে দিচ্ছে এই ব্যাপারে। সেটা হচ্ছে যে যেই রোহিঙ্গারা বাংলাদেশে এসে অবস্থান করছে তাদের ভরণ পোষণের জন্য আমরা যে খরচ করছি বিশাল অঙ্কের খরচ, সেই তার কিছুটা অংশ তারা দেয় এবং তাও আস্তে আস্তে কমে আসতেছে। হ্যাঁ, তো ভারত, জাপান, যাকেই বলি আমরা সবার সাথে আমরা এই প্রসঙ্গটা তুলি, কিন্তু কেউই ঠিক প্রত্যাবাসনের বিষয়ে খুব এগিয়ে এসে কিছু বলে না। একমাত্র চীনই কিছুটা চেষ্টা করেছে, সফল হয় নাই, কিন্তু সে তো চেষ্টা করেছে। সুতরাং তাকে ইয়ে না করে তাকে উৎসাহিত করা দরকার আমাদের, এবং তাকে বোঝানো যে দেখো ভাই, তুমি যদি মনে করো যে তোমার যেসব স্বার্থ মিয়ানমারে আছে সেগুলো বর্তমান সরকার না থেকে নতুন যদি কোনো সরকার আসে তারাও সেগুলো রক্ষা করবে, কারণ তাদের তোমাকে প্রয়োজন। যে কেউ আসুক তাকে চায়নার প্রয়োজন। সুতরাং চায়না ভয় পাওয়ার তো কিছু নাই। তাছাড়া চায়না যদি এই আরাকান স্টেটে যদি তারা ইকোনমিক জোন ইত্যাদি করার কথা যেগুলো বলা হচ্ছে, বিভিন্ন রকমের শিল্প কারখানা স্থাপন করে, লোক কোথায় পাবে? ওখানে কি যথেষ্ট লোক আছে? এই রোহিঙ্গারাই তো তাদেরকে কাজ করে দিবে। তো সুতরাং এইগুলো খেয়াল রাখতে হবে। আমার মনে হয় আরেকটি কথা আমি একটু বলতে চাই যদি সুযোগ পাই, সেটা হলো একটা জিনিস আপনাকে একটু একটা প্রশ্ন করে শেষ করতে চাই। আপনার এক কথায় উত্তর হবে যে ইতিমধ্যে আমি অনুষ্ঠানের শুরুতে যেটা বলেছিলাম হয়তো প্রধানমন্ত্রী ফিরবেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহনকারী বিমানের বিশেষ ফ্লাইটটি বেইজিং থেকে ঢাকায় অবতরণ করেছে। এই প্রসঙ্গে একটা ছোট্ট প্রশ্ন, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর কিন্তু কয়েক ঘন্টা সংক্ষিপ্ত করেছেন এবং তার কালকে সকালে ফেরার কথা, দুপুরে ফেরার কথা, তিনি আজকে রাতেই ফিরেছেন। এটা কি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো একদম কোনো ইয়ে পড়বে না? এটা কারণটা আমরা জানি কি কারণে বিভিন্ন জায়গায় এটা এসছে। সেটা হচ্ছে তার কন্যা সাইমা ওয়াজেদ, সে কিন্তু অসুস্থ ছিল, কারণ তারও যাওয়ার কথা ছিল মায়ের সাথে এই সফরে, কিন্তু ঠিক ওই দিনই সকালবেলা তিনি অসুস্থ বোধ করেন, তার জন্য যেতে পারেন নাই। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে আজকে রাত না কাটিয়ে ওখান থেকে চলে আসেন। আর তো কোনো প্রোগ্রাম ছিল না তার, সেই জন্য এখানে এবং এটা নিশ্চয়ই তার যারা হোস্ট ছিলেন তাদেরকে যথেষ্ট বলা হয়েছে। সুতরাং এটা নিয়ে কোনো রকমের ভুল বোঝাবুঝির সুযোগ নাই। আমি মনে করি যে এটা নিয়ে আমাদেরও চিন্তিত হওয়ার কিছু নাই। আর কোন একটা বিষয় আপনি বলতে চাচ্ছিলেন যে সেটা হচ্ছে যে আমাদের ইয়েটা নিয়ে আমরা খুব চিন্তিত, ভারসাম্য ইয়ের অভাব আর কি, আমাদের বাণিজ্য ঘাটতির ব্যাপার। সেখানে আমি মনে করি যে এটা নিয়েও বেশি চিন্তিত হওয়ার কিছু নাই, কারণ আমরা চীন থেকে যেসব জিনিস কিনি তার বেশিরভাগই আমরা আবার প্রসেস করে অন্য দেশে বিক্রি করি, কারণ ওইটা যদি আমরা না আনি তাহলে সেটা কম পড়ে যাবে, এক নম্বর। আর অন্য কোনো খান থেকে আনতে গেলে অনেক বেশি পয়সা খরচ করতে হবে। সুতরাং এইটাই আমাদের জন্য লাভজনক, আমাদের জাতীয় স্বার্থে সঠিক। কিন্তু আমাদের তারপরেও চেষ্টা করতে হবে কিভাবে ঘাটতিটা কমানো যায়। চীন যেসব সুবিধা দিচ্ছে সেই সুবিধাগুলো নিতে হবে আমাদের। আমরা ব্যবসায়ী নেতার কাছ থেকে শুনি, একেবারে শেষ সময় আমার 2-3 মিনিটের মধ্যে যদি বলেন যে আমরা এই যেটাতে শুরু করেছিলাম, ডেফিসিট আছে, ঘাটতি আছে, আপনারা নতুন করে যে সম্ভাবনাগুলো আছে সেগুলো কাজে লাগাতে কি পদক্ষেপ নেবে? হ্যাঁ, সেটার জন্য আসলে যেটা আমি আগে বললাম যে আমাদের এই বাণিজ্য ঘাটতি তো রাতারাতি কমানো বাড়ানো সম্ভব না। যেটা করতে হবে যে আমাদের প্রোডাক্ট বাস্কেটটাকে নিয়ে একটু ওয়ার্ক করতে হবে। আমরা যেটা মনে করি যে প্রোডাক্ট বাস্কেটটাকে একটু রিডিজাইন করতে হবে চায়নার জন্য। যেই ম্যানুফ্যাকচারিংগুলো আমাদের লেবার ইন্টেন্স ম্যানুফ্যাকচারিং, যেখান থেকে আসলে আমরা যেটার ডিমান্ড আছে চায়নার মার্কেটে, সেই কি ধরনের পণ্য সেটা নিয়ে আপনাদের? জি, সেটা যেমন আমরা একটু আগে বললাম যে ফার্নিচার হতে পারে, সেটা আমাদের লেদার প্রোডাক্টস হতে পারে, আমাদের জুট প্রোডাক্টস হতে পারে, আমাদের ফিশারিজ হতে পারে, অ্যাগ্রো প্রোডাক্ট হতে পারে, এই ইভেন আইটিও হতে পারে, লাইট ইঞ্জিনিয়ারিং হতে পারে, চিপসের কথা বলছি, জি মাইক্রোচিপস, হ্যাঁ, লাইট ইঞ্জিনিয়ারিং হতে পারে। সো এই খাতগুলোতে বাংলাদেশ ভালো করছে। এই খাতগুলোকে যদি আমরা একটু বাস্কেটটা রিডিজাইন করে চায়নার মার্কেটের জন্য চেষ্টা করি তাহলে আমাদের এই গ্যাপটাকে একটু কমানো সম্ভব হবে, সেটা আমরা মনে করি। যেটা বলতে চাচ্ছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওখানে যে একটি কথা খুব গুরুত্ব দিয়েছেন যে আমরা 100টা স্পেশাল ইকোনমিক জোন করার চেষ্টা করছি, তার মধ্যে 2টা ইতিমধ্যেই চীনকে অ্যালট করে দেওয়া হয়েছে। সেইখানে যদি যথাসত্ত্ব চীন যদি ওখানে তাদের ফ্যাক্টরিগুলো স্থাপন করে তাদের প্রয়োজনীয় জিনিস যেখানে তৈরি করে বাইব্যাক করে নিয়ে যায়, তাতেও কিন্তু আমাদের এই যে ইয়েটার কিছুটা কমবে।
জি, অনেক ধন্যবাদ Bonded। মুন্সি ফয়েজ আহমদ এবং ফাইজুল আলম, বাংলাদেশ চায়না চেম্বারের যুগ্ম মহাসচিব। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা আশা করব যে উন্নয়নের বন্ধু চীন বাংলাদেশের আগামী দিনের যে লক্ষ্য উদ্দেশ্য 2041-এর মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশ গঠনে চীন আমাদের পাশে থাকবে এবং ভূমিকা রাখবে, সেই প্রত্যাশা রাখছি। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, জিরো আওয়ার দেখছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভরাত্রি। আপনাদেরকে ধন্যবাদ।